আজ আমরা এমন এক সভ্যতার গভীরে যাব যা প্রায় ৫,০০০ বছর আগে আজকের দিনের আধুনিক শহরকেও লজ্জা দিতে পারত। এক বিস্ময়কর নগর সভ্যতা যার নাম সিন্ধু সভ্যতা। কিন্তু অবাক করার বিষয় হল হাজার হাজার বছর ধরে আমরা এর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতাম না। এটা মাটির নিচে চাপা পড়েছিল, একটা বিরাট রহস্য হয়ে। ঠিক তাই। আর যখন এটা আবিষ্কৃত হলো তখন ভারতের ইতিহাস কর্তৃত ধারণায় পুরোপুরি বদলে গেল। আমরা জানলাম যে আর্যদের আগমনের হাজার হাজার বছর আগেই এই উপমহাদেশে এক অত্যন্ত উন্নত, সুসংগঠিত নগর সভ্যতা ছিল, যেটা তার সমসাময়িক মিশর বা মেসোপটেমিয়ার চেয়ে কোনো অংশে কম ছিল না, তাই তো? কম ছিল না, বরং কিছু ক্ষেত্রে এগিয়েও ছিল। একেই তো বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম নগরায়ন বা ফার্স্ট আরবানাইজেশন। আচ্ছা, এই আলোচনার সুবিধার জন্য আমরা কিছু স্লাইডের সাহায্য নেব, ঠিক যেন একটা অনলাইন ক্লাস চলছে। তাহলে চলুন আমরা প্রথম স্লাইডটা দেখি, যেটা হলো প্রেক্ষাপট আর সময়কাল। ঠিক কোন সময়ে এই সভ্যতার বিস্তার ছিল? দেখুন, এর ৩টে পর্যায় ছিল। একটা প্রাথমিক, একটা পূর্ণাঙ্গ আর একটা পতনের পর্যায়। আমরা মূলত আলোচনা করব পূর্ণাঙ্গ পর্যায়টা নিয়ে, ২৬০০ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ। এটাই ছিল সিন্ধু সভ্যতার স্বর্ণযুগ। আচ্ছা, ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল এটা? একদম। সিন্ধু সরস্বতী নদীর তীরে এর বিকাশ ঘটেছিল। আর এর সবচেয়ে বড় পরিচয়, এটা ছিল ভারতের প্রথম নগর বিপ্লব। দারুণ। তাহলে পরের স্লাইডে যাই। আবিষ্কারের ইতিহাস। এ আবিষ্কারের গল্পটাই তো একটা সিনেমার মতো। ব্যাপারটা কিভাবে শুরু হয়েছিল? গল্পটা শুরু হয় বেশ সাদামাটাভাবে। ১৮২৬ সাল নাগাদ চার্লস ম্যাসন নামে একজন ব্রিটিশ পরিব্রাজক কিছু প্রাচীন ইটের ঢিবি লক্ষ্য করেন। কিন্তু তখন কেউ এর গুরুত্ব বোঝেনি, তাই না? না, কেউই বোঝেনি। এরপর তো রেললাইন পাতার সময়ও ওখান থেকে প্রচুর ইট ব্যবহার করা হয়। তখনও কেউ ভাবেনি এর নিচে কি লুকিয়ে আছে। আসল ঘটনা ঘটল প্রায় ১০০ বছর পর, ১৯২১-২২ সাল নাগাদ, তাই তো? যখন দয়ারাম সাহানি আর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো প্রত্নতাত্ত্বিকরা এলেন। একদম। তৎকালীন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জন মার্শালের নেতৃত্বে ১৯২১ সালে দয়ারাম সাহানি খুঁজে বের করলেন হরপ্পা। আর ঠিক তার পরের বছরই মহেঞ্জোদারো। হ্যাঁ, ১৯২২ সালে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করলেন মহেঞ্জোদারো। আর ১৯২৪ সালে জন মার্শাল যখন গোটা বিশ্বকে আনুষ্ঠানিকভাবে এই সভ্যতার কথা জানালেন, তখন তো একটা সাড়া পড়ে গেল। ভাবুন একবার, একটা গোটা সভ্যতা যেন টাইম ক্যাপসুল থেকে বেরিয়ে এলো। আর বেরিয়ে আসার পর বোঝা গেল এর বিস্তার কতটা বিশাল ছিল। আচ্ছা, পরের স্লাইডটা দেখি। ভৌগোলিক বিস্তার। এটা তো শুধু একটা বা দুটো শহরে সীমাবদ্ধ ছিল না। একেবারেই না। এর ভৌগোলিক বিস্তার ছিল অবিশ্বাস্য। আজকের পাকিস্তান, ভারতের একটা বিশাল অংশ, এমনকি আফগানিস্তান পর্যন্ত এর চিহ্ন পাওয়া গেছে। এর মোট আয়তন ছিল প্রায় ১৩ লক্ষ বর্গ কিলোমিটার। ১৩ লক্ষ! তার প্রাচীন মিশর আর মেসোপটেমিয়া সভ্যতাকে এক করলেও তার চেয়ে বড়। হ্যাঁ, ঠিক তাই। উত্তরে জম্মু কাশ্মীরের মান্ডা থেকে, দক্ষিণে মহারাষ্ট্রের দাইমাবাদ আর পশ্চিমে পাকিস্তানের সুদকাজেন্দর থেকে পূর্বে উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত। একটা বিশাল ত্রিভুজাকার এলাকা জুড়ে এর রাজত্ব ছিল। এই বিশাল সভ্যতার বিস্তারের কথা তো জানলাম, কিন্তু আরও অবাক করার মতো বিষয় হল তাদের শহরগুলো। চলুন নগর পরিকল্পনার স্লাইডটা দেখি। ভাবা যায় সেই যুগেও তারা কতটা নিখুঁত পরিকল্পনা করে শহর বানাতো। এটাই সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় আকর্ষণ। তাদের নগর পরিকল্পনা ছিল অসাধারণ। শহরগুলো তৈরি হতো একটা নির্দিষ্ট ছকে, যাকে বলা হয় গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম? রাস্তাগুলো একে অপরকে ঠিক ৯০ ডিগ্রি কোণে ছেদ করত, ঠিক যেন একটা দাবা খেলার বোর্ড। একদম ঠিক আজকের দিনের কোনো পরিকল্পিত শহরের নকশার মতো। আর শহরগুলোকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হতো। একটা উঁচু এলাকা, সিটাডেল, যেখানে হয়তো শাসকরা থাকতেন। হ্যাঁ, শাসক বা পুরোহিত শ্রেণী। আর একটা নিচু এলাকা, যেখানে সাধারণ মানুষ থাকত। তবে ধোলাভিরাতে কিন্তু ব্যতিক্রম ছিল। সেখানে ৩টে ভাগ পাওয়া গেছে। ক্ষেত্রেও তো তারা খুব উন্নত ছিল। কাঁচা ইটের বদলে পোড়ানো ইট ব্যবহার করত, তাই না? হ্যাঁ, এবং শুধু তাই নয়, ইটগুলোর একটা নির্দিষ্ট অনুপাতও ছিল, 4:1। এই সামঞ্জস্য সব শহরেই পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তাদের মধ্যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা যোগাযোগ ব্যবস্থা ছিল।
কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় তাদের নিকাশি ব্যবস্থা। চলুন পরের স্লাইডে যাই। এই নিকাশি ব্যবস্থার কথাটা একটু বিস্তারিত শুনতে চাই। এটা কি সত্যি এতটা আধুনিক ছিল? আধুনিক বললেও কম বলা হয়। প্রতিটি বাড়ি থেকে নোংরা জল বের হওয়ার জন্য ঢাকা নর্দমা ছিল। সেই নর্দমাগুলো আবার রাস্তার মূল নর্দমার সঙ্গে যুক্ত হতো। আর রাস্তাগুলোও কি পরিকল্পিত ছিল? মানে জল জমার কোনো সমস্যা? না না, রাস্তাগুলো সামান্য ঢালু করে বানানো হতো যাতে জল জমে না থাকে। আর সবচেয়ে বড় কথা, এই নর্দমাগুলো পরিষ্কার করার জন্য নির্দিষ্ট দূরত্বে ম্যানহোলের ব্যবস্থাও ছিল। ম্যানহোল! ভাবা যায় আজকের দিনের ব্যবস্থার কথাই মনে করিয়ে দেয়। তার মানে কি সব বাড়িতেই এই ব্যবস্থা ছিল? প্রায় সব বাড়িতেই। এটাই তো বিস্ময়কর। এটা তাদের জনস্বাস্থ্য সচেতনতার একটা বিরাট প্রমাণ দেয়। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসছে। এত পরিকল্পিত শহর তো ছিল, কিন্তু মিশরীয়দের মতো পিরামিড বা মেসোপটেমীয়দের মতো বিশাল মন্দির এই রকম কিছু কি পাওয়া গেছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর উত্তরটা হলো না। কোনো বিশাল মন্দির বা রাজপ্রাসাদের মতো স্থাপত্য পাওয়া যায়নি। এর থেকে অনেক ঐতিহাসিক মনে করেন সিন্ধু সভ্যতার শাসন ব্যবস্থা হয়তো পুরোহিত বা বণিকদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, কোনো একছত্র রাজার শাসন ছিল না। কিন্তু তাদের কিছু স্থাপত্য তো সত্যি অসাধারণ, যেমন মহেঞ্জোদারোর মহাস্নানাগার। পরের স্লাইডে আমরা ওটার ছবি দেখতে পাচ্ছি। ওই বিশাল সুইমিং পুলের মতো দেখতে কাঠামোটা, ওটা কি কাজে লাগতো? সম্ভবত এটি কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। তারা বিটুমেন বা প্রাকৃতিক আলকাতরা ব্যবহার করে এটাকে জলরোধী করে তুলেছিল, যা সেই যুগের প্রকৌশল বিদ্যার এক অবিশ্বাস্য উদাহরণ। তার মানে জলকে পবিত্র মনে করার ধারণাটা হয়তো... হ্যাঁ, হয়তো এর শিকড় সিন্ধু সভ্যতার মধ্যেই লুকিয়ে আছে, যা আজও ভারতীয় সংস্কৃতিতে টিকে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্য হল হরপ্পার শস্যাগার বা গ্র্যানারি। এটি ছিল বিশাল এক গুদামঘর, যেখানে সম্ভবত কর হিসেবে পাওয়া শস্য মজুদ রাখা হতো। আচ্ছা, এবার তাহলে প্রধান শহরগুলো নিয়ে একটু কথা বলা যাক। হরপ্পা আর মহেঞ্জোদারো। হ্যাঁ, এই দুটোই ছিল প্রধান কেন্দ্র। হরপ্পা ছিল রাবি নদীর তীরে। এটাকে গেটওয়ে সিটি বলা হয়। এখানে একটা বিশেষ জিনিস পাওয়া গেছে, কফিন সমাধি বা R37 সেমেটারি। আর মহেঞ্জোদারো ছিল সিন্ধু নদের তীরে। এর মানে হল মৃতের স্তূপ। আর এখানেই তো বিখ্যাত ব্রোঞ্জ নর্তকী মূর্তি আর পশুপতি সিল পাওয়া গিয়েছিল, তাই না? একদম। এই দুটো আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো শহর ছাড়াও তো আরও অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেমন লোথাল। আমাদের পরের স্লাইডটা বাণিজ্য বন্দর আর অন্যান্য শহর নিয়ে। লোথালকে তো বিশ্বের প্রাচীনতম ডকইয়ার্ড বলা হয়। হ্যাঁ, গুজরাটের লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয়। ভাবুন, সেখান থেকে আন্তর্জাতিক বাণিজ্য চলত। আর লোথালে ধানের তুষ আর দাবা খেলার ঘুঁটিও পাওয়া গেছে, তাই তো? হ্যাঁ, যা থেকে বোঝা যায় তারা ধান চাষ জানত এবং বিনোদনেরও ব্যবস্থা ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ শহর হল ধোলাভিরা। ওখানকার জল সংরক্ষণ ব্যবস্থা ছিল অসাধারণ। আর ওখানে 10টা অক্ষরের একটা সাইনবোর্ড পাওয়া গেছে, যা আজও একটা রহস্য। আর কালীবাঙ্গান, ওটার মানে তো কালো চুড়ি। ঠিক, রাজস্থানের কালীবঙ্গান। ওখানে কর্ষিত জমির প্রমাণ পাওয়া গেছে, মানে লাঙল দিয়ে চাষ করা হতো, আর অগ্নিকুণ্ডও পাওয়া গেছে। তার মানে ওদের অর্থনীতি আর জীবনযাত্রা বেশ উন্নত ছিল। চলুন কৃষি আর অর্থনীতি নিয়ে কথা বলি। ওদের প্রধান ফসল কি ছিল? মূল ভিত্তি ছিল কৃষি। তারা গম, বার্লি, মটর এসব চাষ করত। আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হল, সিন্ধু সভ্যতার মানুষই বিশ্বে প্রথম তুলার চাষ শুরু করে। গ্রিকরা এই তুলাকে সিন্ডেন বলতো, যা সিন্ধু শব্দ থেকেই এসেছে। আর বাণিজ্য? এত বড় সভ্যতা নিশ্চয়ই শুধু কৃষির ওপর নির্ভরশীল ছিল না। একদমই না। তাদের বাণিজ্য ছিল খুব উন্নত, যদিও মুদ্রার প্রচলন ছিল না। তাহলে? বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। হ্যাঁ, বার্টার সিস্টেম। এক জিনিসের বিনিময়ে অন্য জিনিস কেনা বেচা করা। কিন্তু তাদের পরিমাপ ব্যবস্থা ছিল অসাধারণ। তারা 16 গুণিতকে তৈরি বাটখারা ব্যবহার করত। 16 গুণিতক, এটা কি কোনোভাবে আমাদের পরিচিত কোনো সিস্টেমের সঙ্গে যুক্ত? দারুণ একটা পয়েন্ট ধরেছেন। এই 16 গুণিতক ব্যবস্থা কিন্তু আজও আমাদের সংস্কৃতিতে টিকে আছে। যেমন পুরনো দিনের 1 টাকায় 16 আনা, এই ধারণাটি হয়তো সেই সিন্ধু সভ্যতারই উত্তরাধিকার। বাহ!
আর আন্তর্জাতিক বাণিজ্য তো চলত লোথাল থেকে। হ্যাঁ, মেসোপটেমিয়ার সঙ্গে তাদের নিয়মিত বাণিজ্য চলত। মেসোপটেমিয়ার লেখায় মেলুহা নামে এক অঞ্চলের উল্লেখ পাওয়া যায়, যা আসলে সিন্ধু অঞ্চলকেই বোঝানো হতো। এই যে বাণিজ্য চলত, এর প্রমাণ হিসেবে তো আসে তাদের সিলমোহর। পরের স্লাইডে আমরা এই শিল্পকলা আর লিপি নিয়েই কথা বলবো। ঠিক তাই। স্টিয়েটাইট বা নরম পাথর দিয়ে তৈরি হাজার হাজার সিলমোহর পাওয়া গেছে। এগুলো সম্ভবত আজকের দিনের ব্র্যান্ডিং বা ট্রেডমার্কের মতো ব্যবহৃত হতো। প্রতিটি সিলমোহরে বিভিন্ন পশুর ছবি, যেমন একশৃঙ্গী পশু, ষাঁড়, এগুলো খোদাই করা থাকত। আর তার উপরে থাকত কিছু লেখা। আর এখানেই তো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে, তাদের লিপি, যা আজও আমরা পড়তে পারিনি। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় আক্ষেপের বিষয়। তাদের লিপি ছিল চিত্রলিপি বা পিক্টোগ্রাফিক, মানে ছবি বা প্রতীকের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হতো। এটা কোন দিক থেকে লেখা হতো? সাধারণত ডান দিক থেকে বাম দিকে। প্রায় 4000-এর মতো নমুনা পাওয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এর পাঠোদ্ধার করতে পারেনি। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের হাতে একটা এনক্রিপ্টেড ফাইল আছে, যার পাসওয়ার্ড আমরা হারিয়ে ফেলেছি। ভাবতেই কেমন লাগে। আচ্ছা, এবার একটু তাদের সমাজজীবন আর ধর্মবিশ্বাসের দিকে নজর দেওয়া যাক। সমাজটা কেমন ছিল? মাতৃতান্ত্রিক? হ্যাঁ, প্রচুর মাতৃদেবীর পোড়ামাটির মূর্তি পাওয়া গেছে। তা থেকে অনুমান করা হয় যে সমাজ হয়তো মাতৃতান্ত্রিক ছিল। আর তারা ছিল বেশ শৌখিন। নারী পুরুষ উভয়ই পুঁতির মালা, চুড়ির মতো অলংকার পরত। এমনকি চানহুদারো শহরে লিপস্টিক, কাজল এসব তৈরির কারখানারও সন্ধান পাওয়া গেছে। তার মানে তারা শুধু প্রয়োজনের কথা ভাবত না, সৌন্দর্য আর বিনোদনেরও জায়গা ছিল তাদের জীবনে। অবশ্যই। শিশুদের জন্য পোড়ামাটির খেলনা, গাড়ি, পশু পাখির মূর্তি এগুলো প্রচুর মিলেছে। আর ধর্মবিশ্বাস? মন্দিরের কথা তো বললেন যে পাওয়া যায়নি। তাহলে তারা কিসের পূজা করত? তারা মূলত প্রকৃতির উপাসক ছিল। গাছ, বিশেষ করে অশ্বত্থ গাছ, ষাঁড়, সাপ এগুলোর পূজা করত। এর পাশাপাশি একটা সিলমোহরে এক যোগী মূর্তির ছবি পাওয়া গেছে। ওটাই কি পশুপতি বা আদি শিবের রূপ? হ্যাঁ, অনেক বিশেষজ্ঞ তাই মনে করেন। চারপাশে হাতি, বাঘ, গন্ডার এসব পশু রয়েছে। এই বিশ্বাসগুলোই হয়তো পরে হিন্দু ধর্মের বিভিন্ন ধারণার ভিত্তি তৈরি করেছিল। আচ্ছা, তাদের সমাধি বা সৎকার প্রথা কেমন ছিল? এটা নিয়েও তো অনেক কিছু জানা গেছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমাধি প্রথা ছিল। যেমন হরপ্পায় কফিন সমাধি পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে আংশিক বা কলস সমাধির নিদর্শন মিলেছে। লোথালের যুগ্ম সমাধি নিয়েও তো একটা তত্ত্ব আছে। ঠিক, লোথালে নারী পুরুষের যুগ্ম সমাধি পাওয়া গেছে, যা থেকে কেউ কেউ সতীদাহ প্রথার দিকে ইঙ্গিত করেন, যদিও এটা বিতর্কিত। তবে সমাধির সাথে অলংকার ও পাত্র দেওয়ার বিষয়টি তাদের পরলোকে বিশ্বাসের প্রমাণ দেয়। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা একটা উন্নত, সুসংগঠিত সভ্যতার কথা বললাম। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই সভ্যতা হারিয়ে গেল কেন? আমাদের শেষ স্লাইডটাও এটাই, পতন ও বিলুপ্তি। এই পতনের কারণ নিয়ে অনেকগুলো তত্ত্ব আছে, এবং কোনো একটিকেই নিশ্চিতভাবে দায়ী করা কঠিন। একটা পুরনো তত্ত্ব ছিল আর্য আক্রমণ। মর্টিমার হুইলারের মতো প্রত্নতাত্ত্বিকরা এটা বলেছিলেন। ঋগ্বেদে উল্লেখিত পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী ইন্দ্রের কাহিনীর সাথে মিল খুঁজেছিলেন, তাই তো? হ্যাঁ, কিন্তু এর সপক্ষে তেমন জোরালো প্রমাণ মেলেনি। তাই এই তত্ত্ব আজ আর তেমনভাবে গ্রহণযোগ্য নয়। তাহলে অন্য সম্ভাবনাগুলো কি কি? বন্যা একটা বড় কারণ হতে পারে, তাই না? হ্যাঁ, জন মার্শালের মতো বিশেষজ্ঞরা মনে করতেন সিন্ধু নদের বারবার গতিপথ পরিবর্তন এবং ভয়ঙ্কর বন্যার কারণে হয়তো শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। মহেঞ্জোদারোতে বন্যার একাধিক স্তর পাওয়াও গেছে। তবে একটা গোটা সভ্যতা শুধু বন্যার কারণে ধ্বংস হয়ে যাওয়াটাও একটু অস্বাভাবিক। তাহলে সবচেয়ে আধুনিক বা গ্রহণযোগ্য তত্ত্ব কোনটা? বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় জলবায়ু পরিবর্তনের তত্ত্বকে। আইআইটি খড়গপুরের মতো প্রতিষ্ঠানের গবেষণা বলছে প্রায় ৯০০ বছর ধরে চলা এক ভয়ঙ্কর খরার কারণে সিন্ধু এবং তার উপনদী সরস্বতী শুকিয়ে যায়। ৯০০ বছর? হ্যাঁ, এর ফলে কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। খাদ্যের অভাবে মানুষ শহর ছেড়ে ছোট ছোট গ্রামীণ বসতিতে ফিরে যেতে বাধ্য হয়। ধীরে ধীরে তারা পূর্ব দিকে গঙ্গা যমুনা উপত্যকার দিকে সরে যায় এবং এই মহান নগর সভ্যতা কালের গর্ভে বিলীন হয়ে যায়। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে সিন্ধু সভ্যতা ছিল এক অবিশ্বাস্য রকমের উন্নত নগর সভ্যতা।
তাদের নগর পরিকল্পনা থেকে শুরু করে বাণিজ্য ব্যবস্থা, জনস্বাস্থ্য সচেতনতা সবই আমাদের আজ অবাক করে। আর সবচেয়ে বড় রহস্যটা হলো তাদের সেই লিপি, যা আজও এক নীরব সংকেত হয়ে রয়ে গেছে। একদম। এই সভ্যতার পতন ঘটলেও এর প্রভাব কিন্তু শেষ হয়ে যায়নি। পরবর্তী ভারতীয় সংস্কৃতিতে বিশেষ করে ধর্মীয় বিশ্বাস, প্রতীক, চাষাবাদের কৌশল, পরিমাপ ব্যবস্থা এগুলোর মধ্যে সিন্ধু সভ্যতার অনেক উপাদানের ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। এটি হারিয়ে গিয়েও যেন আমাদের ইতিহাসের গভীরে তার ছাপ রেখে গেছে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, যদি কোনোদিন সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার সম্ভব হয়, তবে তাদের সমাজ, জ্ঞান বা ইতিহাস সম্পর্কে এমন কী নতুন তথ্য আমরা জানতে পারি যা হয়তো আমাদের বর্তমান ইতিহাস ধারণাকেই পুরোপুরি বদলে দেবে?